বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা পাঠ পরিকল্পনার আমাদের যোগ্যতা ভিত্তিকগুলো শেষ করেছিলাম, তাই না? আশা করি তোমরা সবাই বাসায় এগুলো চর্চা করেছো। যারা এখনো পর্যন্ত ভালো করে পারছো না, তোরা বারবার কি করবে? চর্চা করবে, কারণ চর্চা করলে সবসময় চর্চা করতে থাকলে কি ম্যাথ খুব দ্রুত করা যায়। হ্যাঁ, সেজন্য। আর দেখবে কি সবসময় চর্চা করলে আমাদের যে যোগ বিয়োগ গুণভাগগুলো আছে না, ওগুলো ঠিকই মাথার মধ্যে সেট আপ হয়ে যায়, বারবার হাতে হাতে আমাদের কি করে বের করতে হয় না। তো চর্চার কোনো আসলে বিকল্প নেই, ম্যাথ মানেই হচ্ছে চর্চা। চলো তাহলে আমরা আমাদের লেসন প্ল্যান থেকে আজকে যে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন আছে, দেখতে পাচ্ছি না আমরা সবাই এখানে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, আমরা এগুলো শুরু করি। হ্যাঁ, পৃষ্ঠা 3 এই যে যোগ্যতা ভিত্তিকের নিচে আছে। হ্যাঁ, তো সংক্ষিপ্ত প্রশ্নের সাথে তো আমরা সবাই পরিচিত অপরিচিত কিছু নাই, কারণ আমরা তৃতীয় শ্রেণীতে সংক্ষিপ্ত প্রশ্ন করেছিলাম। সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে আমাদের একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, যেটা আমরা যখনই সংক্ষিপ্ত প্রশ্ন করি না কেন, খাতার ডান পাশে এইভাবে দাগ টেনে আমরা রাফের জন্য একটা জায়গা রাখবো। হ্যাঁ, যেগুলো রাফ করতে হবে এগুলো আমরা নাম্বার দিয়ে দিয়ে এখানে রাফ করবো, ডান পাশে কি করবো? উত্তর লিখবো। যেমন এখানে আছে, আমি এখন শুরু করছি, মনে করো ক নাম্বার থেকে ক উত্তর এভাবে লিখবো, খ নাম্বার হলে খ উত্তর এভাবে লিখবো। হ্যাঁ, আর কয় যদি রাফের প্রয়োজন থাকে সেক্ষেত্রে আমি রাফ করবো না, কয় যদি রাফের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি রাফ এখানে করবো। তো আমি শুরু করছি, সবার শীটটা আসলে হাতে নিয়েছে আশা করি। আমি ক নাম্বারটা প্রশ্ন করছি, খেয়াল করো। 96,547 সংখ্যাটিতে 5-এর স্থানীয় মান কত? তো আমি এখানে লিখছি, দেখো সংখ্যাটা কত? 96,547। আমাকে বলেছে 5-এর স্থানীয় মান কত। আমি যখন তোমাদেরকে স্থানীয় মানগুলো পড়িয়েছিলাম, আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে আমাদের সংখ্যা দেওয়া থাকবে, ওখান থেকে কি যে কোনো একটা অঙ্কের স্থানীয় মান নির্ণয় করতে বলবো, পুরো সংখ্যার স্থানীয় মান আমাদের করতে হবে না। এই কথাটা আমি বলেছিলাম না তোমাদের? তো এখানে সেম দেখো প্রশ্নটা আমাকে শুধুমাত্র বলেছে 5-এর স্থানীয় মান কত। তাহলে আমরা 5-এর স্থানীয় মান কত পাচ্ছি? এটা হচ্ছে একক, এটা দশক, এটা কি শতক। তাহলে 5-এর স্থানীয় মান কি? 5 শতক। 5-এর স্থানীয় মান কত? 5 শতক। জাস্ট আমরা উত্তরে এসে 5 শতক এটা কি লিখে নিই। তো পরীক্ষায় যে আমার এটাই আসবে এমন তো কোনো কথা নেই, যেহেতু আমরা 4-এ আছি, আমাদের এখন সংখ্যা চেঞ্জ থাকতে পারে, তারপর প্রশ্নে একটু চেঞ্জ থাকতে পারে, এটা বুঝে নিতে হবে। তো আমি মনে করো তোমাদেরকে বললাম যে এই সংখ্যাটিতে 6-এর স্থানীয় মান কত, তখন কি 6 শতক লিখবে? নিশ্চয়ই না। দেখো একক, দশক, শতক, হাজার, কত লিখবে? 6,000। তো এইভাবে যে কোনো একটা সংখ্যা দিয়ে যে কোনো একটা অঙ্কের স্থানীয় মান আমাদেরকে লিখতে বলতে পারে। এবার খ নাম্বারে আসি। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যার পরের সংখ্যাটি কত? কোন সংখ্যার পরের সংখ্যা বের করতে হলে কি করতে হয়? মনে আছে তোমাদের? আশা করি মনে আছে। পরের সংখ্যা বের করতে বললে 1 যোগ করতে হয়, তাই না? এখন আমাকে কোন সংখ্যার পরের সংখ্যা নির্ণয় করতে বলেছে? 5 অঙ্কের বৃহত্তম সংখ্যার পরের সংখ্যা, তাই না? তো 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি আমরা জানি বা চিনি? আমরা করেছি, তাই না? বইতে অনেকগুলো অঙ্ক শিখেছি। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে কি? 5টি 9। তাহলে এই 5 অঙ্কের বৃহত্তম সংখ্যার পরের সংখ্যাটি নির্ণয় করব, সেজন্য আমি কি করব? 1 যোগ করব। তাহলে 9 এর সাথে 1 যোগ করলে কত হয়? 10। 10 এর শূন্য আমার হাতে আছে 1, সেই 9 এর সাথে আবার 1 যোগ করলাম, এই 10। 10 এর শূন্য হাতে আবার 1, 9 এর সাথে 1 যোগ করলাম 10। 10 এর শূন্য হাতে আবার 1, 9 এর সাথে 1 যোগ করলাম 10। 10 এর শূন্য আবার হাতে 1, সেই 9 এর সাথে 1 যোগ করলাম, কত পেলাম? 10। এই যে এইভাবে রাফ করে আমাকে কি করতে হবে? উত্তরটা এখানে লিখতে হবে। যেমন ক এর কোনো রাফ করতে হয়নি, সেজন্য আমি ক এর রাফটা করিনি। খ এর রাফটা করতে হলে আমি খ অঙ্কের রাফটা করছি। তোমরা পরীক্ষার খাতায় একইভাবে করবে। হ্যাঁ, তারপর আমরা গ নাম্বার প্রশ্নে চলে আসি। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার আগের সংখ্যাটি কত? এখন বলেছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার আগের সংখ্যা। তো পরের সংখ্যা বললে যদি 1 যোগ করতে হয়, আগের সংখ্যা বললে নিশ্চয় আমরা কি করব? 1 বিয়োগ করব, তাই না? তো কিসের, কোন সংখ্যার আগের সংখ্যা? 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার আগের সংখ্যা। তো এই অঙ্কের আমার রাফ প্রয়োজন, সেজন্য আমি এখানে দেখো রাফে গণন দিয়েছি। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? প্রথমে একটা 1, তারপর কি 4টা 0। এটা আমি পেলাম 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এখন 5 অঙ্কের
কি করতে হবে, 1 বিয়োগ করতে হবে। তো করি, 0 থেকে 1 বিয়োগ করা যায় না, তো আমি আলটিমেটলি এখান থেকে এখানে ধার আনবো, তাই না? আমি আর বিয়োগের সেই ধাপে চলে যাচ্ছি না, আশা করি তোমরা সবাই পারো। তো এটা মনে মনে আমার কত হলো, 10, 10 থেকে 1 বিয়োগ করলে 9। এখানে ধার এনেছিলাম, এটা 10 ছিল, 10 থেকে এখানে 1 নিয়ে আসলাম, এটা 9। এটা 10 ছিল, এটা 9, এটা 10 ছিল, এটা কত, 9। এই 1 থেকে এখানে ধার এনেছি, এটা কত হয়ে গেল, 0। তো আমি কত পেলাম, 9999। এই যে এভাবে রাজ করে করে আমরা কি করব, উত্তরগুলো লিখব। তারপর ঘ নাম্বার, 1 লক্ষ সমান কত অযুত? 1 লক্ষ সমান হচ্ছে 10 অযুত। হ্যাঁ, এটি যখন আমরা একক দশমিক শতক হাজার করে করি, ওখানে আমরা পেয়ে যাই। তো এটার আমার কোনো রাফ নেই, কিছু নেই, শুধু লিখে দিলে হবে। সেম ভাবে পরেরটায় 10 লক্ষ সমান কত মিলিয়ন? 10 লক্ষ সমান 1 মিলিয়ন। তো এটা উল্টাভাবেও আসতে পারে, 1 মিলিয়ন সমান কত লক্ষ? তখন আমি কি বলবো, 1 মিলিয়ন সমান 10 লক্ষ। হ্যাঁ, এরপর চ নাম্বারে আসি, 7,329, 6,392 ও 8,324 সংখ্যা তিনটিকে বড় থেকে ছোট ক্রমে সাজিয়ে লিখো। তো বড় থেকে ছোট ক্রমে সাজিয়ে লেখার জন্য আমাকে কি করতে হবে, আমি চ নাম্বারটা যেহেতু করছি, চ নাম্বার লিখছি। বড় থেকে ছোট লেখার জন্য আমাকে সর্বপ্রথম কি করতে হবে, বড় সংখ্যাটা লিখতে হবে, তাই না? তিনটা সংখ্যার মধ্যে আমি দেখতে পাচ্ছি কি 8,324 সবচেয়ে বড়। যেহেতু বড় থেকে ছোট বলছি, এবং আমি বড় চিহ্নটা, বৃহত্তম চিহ্নটা ব্যবহার করতে আমাকে হবে। তারপরে কোনটা বড়, 7,329। তাহলে এটা হচ্ছে বড়, সেজন্য বড় চিহ্নটা দিলাম। এরপর আর একটা সংখ্যাই থেকে যায়, 6,300 কত, 92। হ্যাঁ, এইভাবে করে ফেলবে। তো পরীক্ষার মধ্যে আসলেও কিভাবে আসবে, হুবহু এই জিনিসটা থাকবে না, সংখ্যা চেঞ্জ থাকবে। তারপর চ নম্বরে আসি। চ নম্বরে বলেছে দুটো সংখ্যা দেওয়া আছে, খালি করে কোন চিহ্নটি বসবে। তাহলে খালি করে কোন চিহ্নটি বসবে সেটার জন্য আমার কি সংখ্যাটা জানতে হবে, চিনতে হবে, তাই না? তো আমি এটা কি করব, এটা জাস্ট উত্তরে এভাবে লিখে আমরা করব। জাস্ট এখন আমাকে তোমাদেরকে বোঝাতে হচ্ছে, সেজন্য আমি জাস্ট এই জায়গাতে সংখ্যাটাকে লিখছি। হ্যাঁ, এটা কিন্তু তোমাদের লেখার প্রয়োজন নেই, এটার কোনো রাফের প্রয়োজন নেই, বুঝতে পেরেছো? আমি জাস্ট সংখ্যাটা পড়ানোর জন্য এটা লিখছি। হ্যাঁ, দেখো এখানে তো আমি সংখ্যা দেখলে আসলে বড় ছোট বুঝতে পারবো, তাই না? যেমন একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটিতে চলে আসলাম, প্রায় 11 কোটিতে। এরপর দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, এটা হচ্ছে নিযুত, আর এটা কোটিতে চলে গেল। তাহলে নিযুত থেকে কোটি নিশ্চয়ই কি বড়, সেই কারণে আমি কি লিখবো, বড় চিহ্নটা ব্যবহার করবো। শেষ। তারপর বর্গীয় জ দেখি আমরা, 6,60,000 সংখ্যাটিকে কমা ব্যবহার করে অঙ্কে লিখো। 6,60,000, হ্যাঁ, সংখ্যাটি কি বলেছে, 6,60,000। এটাকে আমরা অঙ্কে লিখব। অঙ্কে লেখার পাশাপাশি আরেকটা কাজ করব, তা হচ্ছে কি কমা ব্যবহার করব। আমি বর্গীয় জ লিখছি। দেখো 6,60,000 সবার শেষে আছে 60, অর্থাৎ এককে 60 আর লক্ষে হচ্ছে 6। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ করার জন্য আমাকে মাঝখানে আরো কি বসাতে হবে, শূন্য বসাতে হবে, তাই না? তাহলে একক আছে এই দশক, শতক, হাজার, অযুত, আর কত লক্ষ, 6 লক্ষ। 6 লক্ষ তো আমরা লক্ষে 6 ছিল, 6 বসানো আছে, তাহলে 6,60,000 আমি পেয়ে গেলাম। এখন আমাকে এটার সাথে আরেকটা কাজ করতে বলেছে, যেটা হচ্ছে কি কমা ব্যবহার করা। তো কমার ব্যবহারটা আশা করি তোমাদের মনে আছে। কমার ব্যবহার কিভাবে করতে হবে, ডান দিক থেকে প্রথমে 3 অঙ্ক আগে, তাই না? 1 2 3, তাহলে 3 অঙ্ক আগে হলে এখানে একটা কি বসবে, কমা। তারপর কি হবে, 2 অঙ্ক আগে, 1 2 2 অঙ্ক আগে, এই যে কমা দিবে। তারপর একটা দেখি, কথায় লেখো। একটা সংখ্যা দেওয়া আছে, সেটাকে কি করলাম, কথায় লিখলাম। এটা আমি লিখছি না, তোমরা একক দশক করে পড়ে নাও সংখ্যাটা। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে কয় কোটি পেলাম, 6,75,02,083। তো এগুলো হচ্ছে জাস্ট তোমাদেরকে কি জানো, এই অধ্যায়ের প্রশ্নগুলো আসলে এখানে স্যাম্পল আকারে দেওয়া, অর্থাৎ এই ধরনের প্রশ্নই তোমাদের আসবে, হুবহু কিন্তু শীটের মতো প্রশ্ন আসবে না। যেমন কথায় লেখো, আমি আরেকটা সংখ্যা দিতে পারি। আবার যেমন 6,00,000 সংখ্যাটিকে কমা ব্যবহার করা অঙ্কে লিখে এখানে আমি আরেকটি সংখ্যা দিতে পারি। তো নিয়মটা জানা থাকলে আসলে সবগুলো করাই কিন্তু একই। হ্যাঁ, তারপর হচ্ছে
যোগটা আমি করাচ্ছি না, যেহেতু যোগ। আচ্ছা একটা জিনিস না, তোমরা কি করবে, এই যে ইও নাম্বার করছো, মনে করো ইও নাম্বার করার সময় এইভাবে রাফে লিখে কি করবে, সংখ্যাগুলো যোগ করে ফেলবে। ঠিক আছে, জাস্ট যোগটা এভাবে রাফে লিখে করে উত্তরে উত্তর দিয়ে করে ফেলবে। কিভাবে করতে হবে আমি দেখিয়ে দিলাম। এরপরে ট নাম্বার আসি। হ্যাঁ, একটি শহরে ৫,০০০ জন নারী এবং ২,৭৫৩ জন পুরুষ কাজ করলে সর্বমোট কতজন লোক কাজ করে? নারী আছে ৫,০০০ জন যারা কাজ করে, পুরুষের মধ্যে কাজ করে ২,৭৫৩ জন। তাহলে সর্বমোট কতজন লোক কাজ করে? যেহেতু বলেছি দুইটাই আমাকে কি করতে হবে, মোট বললে যে কোনো জিনিস আমরা কি করি, যোগ করি, তাই না? তাহলে দুটো আমরা কি করবো, যোগ করে বসিয়ে দেবো। এই যে ট নাম্বার আমি এখানে লিখছি, দেখো গ্রাফে জাস্ট এইভাবে লিখবে। কথার অঙ্কগুলোকে আমরা জাস্ট গ্রাফে গিয়ে সংখ্যাটা নিব, কোনো লাইন ব্যবহার করতে হবে না। সমস্যা সমাধানে যেমন আমরা অনেক বড় বড় লাইন করে লিখি, এই ধরনের কোনো লাইনের প্রয়োজন নেই। হ্যাঁ, তাহলে ৫,০০০ জন নারী আর ২,৭৫৩ জন কি পুরুষ। তো আমরা যোগ করলে কত হয়, ৩, এখানে কত ৫, এখানে কত ৭, আর এখানে কত ৭। তাহলে ৭,৭৫৩ জন কি কাজ করে। এখানে তাও উত্তর দিয়ে আমরা কি লিখবো, তখন ৭,৭৫৩ জন। ছ নম্বরে দেখতে পাচ্ছি একটা বিয়োগ অঙ্ক। তো বিয়োগ অঙ্ক যেহেতু এটাও আমি করাবো না, বিয়োগ যোগ বিয়োগ এগুলো আসলে করানোর প্রয়োজন আছে বলে আমি মনে করছি না এখন। সেমভাবে যে ইও দেখালাম, যেভাবে যোগ করবা এইভাবে রাফের বিয়োগ অঙ্কের অংশটা লিখে রাফ করে উত্তরটা এখানে বসিয়ে দিবে। হ্যাঁ, তারপর ড নাম্বার, সাকিব ২,১৫০ টাকার গম ও ১,০৪০ টাকার পাট বিক্রি করলেন। তিনি মোট কত টাকার পণ্য বিক্রি করলেন? গম আর পাট দুটোটা একসাথে কি বললাম আমরা, পণ্য। তাহলে মোট কত টাকার পণ্য বিক্রি করলেন, এটা করার জন্য কি করতে হবে, মোট বললে কি করতে হয় বলেছিলাম, আমাদের যোগ করতে হবে, তাই না? তো এটা আমরা কত নাম্বার করছি এখন, ড। এই যে আমরা এভাবে কি করব, ২,১৫০ টাকা কি গম আর ১,০৪০ টাকা কি পাট, সর্বমোট কত টাকার পণ্য, সেজন্য আমরা কি করব, যোগ করব। জাস্ট রাফের সংখ্যাটা লিখে আমরা কি করব, যোগ করব। এখানে 0, ৫-এর সাথে ৪ যোগ করলে ৯, এখানে হচ্ছে ১, আর এখানে কত ৩। এরপর আমরা উত্তরে গিয়ে কি করব, উত্তরে ড উত্তর দিয়ে এটা লিখে দেব। এরপর আসো ঢ নাম্বার, একটি আশ্রমে ৬৮৭ জন বালক ছিল, আরও ১৭৮ জন নতুন বালক আসলো এবং ১৯৮ জন বালক চলে গেল। এখন মোট কতজন বালক আছে? খেয়াল করো, আমি এই সাইডে বলছি ঢ নাম্বারটা, একটি আশ্রমে ৬৮৭ জন বালক ছিল, বালক ছিল ৬৮৭ জন এবং আরো নতুন বালক আসলো। তো নতুন বালক আসলো কজন, ১৭৮ জন। আমি যোগ করব কেন, বালক যেহেতু নতুন এসেছে, নিশ্চয়ই বালকের সংখ্যা যেটা ছিল ওটা থেকে এখন আরো কি সংখ্যাটা বেড়ে যাবে, তাই না? তোমার ক্লাসে মনে করো তোমরা ১৫ জন বালক আছো, আরো ৭ জন বালক আসলো, তাহলে কি ১৫ জন থেকে আরো ৭ জন তোমরা বেড়ে যাবে না? তাহলে সেম ভাবে এখনো একই জিনিস, ৬৮৭ জন বালক আছে, আরো নতুন বালক আসলো ১৭৮ জন। তাহলে এখন বালক বেড়ে কত হলো, এটা আমরা কি আগে যোগ করে বের করব। তো ৭-এর সাথে ৮ যোগ করলে কত, ১৫, ১৫ এর ৫, আমার হাতে কত আছে ১, আবার এই ৮-এর সাথে ৭ যোগ করলে কত, ১৫, আর হাতে ১ যোগ করলে কত, ১৬, ১৬ এর ৬, হাতে হচ্ছে ১, ৬-এর সাথে ১ যোগ করলে কত, ৭, আমার হাতে ১ যোগ করলে কত, ৮, ৬৫ জন। এরপর আবার আরেকটা কথা বলা আছে, দেখো, এবং ১৯৮ জন বালক চলে গেল। কিছু বালক আসলো, আসার পর এই সংখ্যাটা হলো, ওখান থেকে আবার কি হলো, ১৯৮ জন চলেই গেল। তাহলে ১৯৮ জন চলে গেলে ওই সংখ্যাটা কি এখন আর নেই, তাহলে এখন কত আছে এটা বের করার জন্য এই সংখ্যা থেকে আমাকে কি করতে হবে, ১৯৮ বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করলে আমরা কত পাচ্ছি, দেখো তো, ৫ থেকে ৮ আমরা কি করতে পারি না, বিয়োগ করতে পারি না। পাশের সংখ্যা থেকে ধার নিলাম কত, ১৫, তাহলে ১ ধার নিলে ১৫ হলো, ১৫ থেকে ৮ বিয়োগ করলে কত হলো, ৬০। এরপরে এই ৬টা এখন কত হয়ে গেল,
তাই না? তো 5 থেকে আমি 9 বিয়োগ করতে পারবো না, আবার ধার নিলাম কত 1, আবার কত হলো 15। তো 15 থেকে যদি আমরা 9 বিয়োগ করি তখন কত হয় 6। 8টা কত হয়ে গেল 7, 7 থেকে 1 বিয়োগ করলে 6। এই যে আমি এখন উত্তরটা পেয়ে গেলাম কত 667 জন। কিছু আসলো আবার কিছু চলে গেল, তাই না? আসার পর সংখ্যাটা বাড়লো, আবার চলে যাওয়ার পর সংখ্যাটা আবার কমে এখন এই 667 জন আছে। উত্তর আমরা এই 667 জন এটাই লিখব। এরপর আসো মূর্ধন্য 9 নাম্বার। সোহানের বর্তমান বয়স 11 বছর। 3 বছর আগে তার বয়স কত ছিল? খুব সিম্পল। তোমার বর্তমান বয়স যদি এখন 11 বছর হয়, 3 বছর আগে তোমার বয়সটা কত ছিল? এখন থেকে কম ছিল নাকি বেশি ছিল? নিশ্চয়ই কম ছিল। কত কম ছিল? 3 বছর কম ছিল, তাই না? তো 3 বছরটা তোমাকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। সেম ভাবে এটাও একই জিনিস, যেহেতু এখন তার বয়স 11 বছর, 3 বছর আগে তার বয়সটা আরো কম ছিল। কত কম ছিল? সেজন্য 11 থেকে 3 আমরা বিয়োগ করব। 11 থেকে 3 বিয়োগ করলে কত? আমরা উত্তরে কি লিখব? 8 বছর। তারপর ত নাম্বারে দেখতে পাচ্ছি একটা গুণ অঙ্ক। আমরা গুণটা এই যে গ্রাফে গুণ করব, পরে উত্তরটা এই জায়গায় আমরা কি করব? বসাবো। আমি এটা করছি না, হ্যাঁ। খ নাম্বার, একটি মুরগির দাম 320 টাকা হলে 5টি মুরগির দাম কত? তো এটা কি আমাদের একটা সমস্যা সমাধানের অঙ্ক, তাই না? তো একটি মুরগির দাম যদি কত হয় 320 টাকা হয়, 5টি মুরগির দাম কি 320 থেকে কম হবে নাকি বেশি হবে বলো তো তোমরা? নিশ্চয়ই বেশি হবে। আর একটা জিনিসও তোমাদেরকে আমি শিখিয়েছি, একটির দাম থেকে কোনো বেশি কিছুর দাম বের করতে হলে তখন অঙ্কটা কি অঙ্ক হয়? গুণ অঙ্ক হয়। তো আমরা যেহেতু সংক্ষিপ্ত প্রশ্ন করছি, আমরা কি করব না, কোনো লাইন লিখব না। যেমন এটা যদি সমস্যা সমাধান হতো আমরা কি করতাম? একটি মুরগির দাম 320 টাকা, নিচে লিখতাম সুতরাং 5টি মুরগির দাম 320 গুণ 5, তাই না? এই জাস্ট আমি 320 কে 5 দিয়ে এখানে রাফে কি করব? গুণ করব। গুণ করে শুধু উত্তরটা লিখব। আমি আবার বলছি, সংক্ষিপ্ত প্রশ্নে পূর্ণ লাইন লেখার কোনো প্রয়োজন নেই। তাহলে 0 সাথে 5 গুণ করলে কত? 0। 5 এর সাথে 2 গুণ করলে 10, 10 এ 0, হাতে হচ্ছে 1, 3 5 গুণে 15, 1 যোগ করলে কত? 16। এই যে জাস্ট আমি উত্তরে এই 1600 টাকা এটা লিখব। এরপরে 10 নম্বরে আসি। রহিমের প্রতিদিনের আয় 475 টাকা হলে তার সাপ্তাহিক আয় কত? তাহলে প্রতিদিন মানে কয়দিন? একদিন, তাই না? একদিনের আয় হচ্ছে 475 টাকা, তার সাপ্তাহিক আয় বলেছে। সপ্তাহ মানে কয়দিন? আমরা জানি না সপ্তাহ মানে কয়দিন। এক সপ্তাহে হচ্ছে 7 দিন। তাহলে প্রশ্নটা হচ্ছে আমার 7 দিনে তার আয় কত? তো একদিনে আয় করে কত টাকা? 475 টাকা। সুতরাং 7 দিনে আয় করে। একদিন থেকে 7 দিনের টাকাটা আরো বেশি হবে, সেজন্য আমরা এই অঙ্কটাও কি অঙ্ক করব? গুণ অঙ্ক করব। 475 কে 7 দিয়ে গুণ করব। কেন? আমরা 7 দিনের আয় অর্থাৎ এক সপ্তাহের আয় বের করছি। তাহলে 5 7 গুণে কত? 35 এর 5 হাতে কত আছে আমার? 3। 7 7 গুণে 49, 49 এর সাথে 3 যোগ করলে কত? 52, 52 এর 2 হাতে কত আছে? 5। 4 7 গুণে 28, 28 এর সাথে যদি 5 যোগ করি কত হয়? 29 30 31 32 33, 3325 টাকা। জাস্ট উত্তরে আমরা এটা লিখব, রাফ এভাবেই থাকবে। এরপর আসো পরের অঙ্কটা দেখি তো, সংক্ষিপ্ত প্রশ্নটা। ধ নাম্বার, একটি হাঁসের দাম 235 টাকা হলে 1 ডজন হাঁসের দাম কত? আচ্ছা আমরা একটু আগের অঙ্কে আসি। একদিনের আয় ছিল, সপ্তাহের আয় বের করতে বলেছে। তো আমরা এক সপ্তাহ থেকে দিনে গেলাম, তাই না? এক সপ্তাহ সমান 7 দিন, সেজন্য 7 দিয়ে গুণ করলাম। এখন আবার এই অঙ্কে আসি। একটি হাঁসের দাম আমার দেয়া আছে, এরপরে 1 ডজন হাঁসের দাম বের করতে বলেছে। তাহলে একটি আর এখানে হচ্ছে 1 ডজন। তো একটি থেকে 1 ডজন আমরা সরাসরি কি বের করতে পারবো না। তো আমাকে জানতে হবে 1 ডজন সমান কয়টি। তো আমরা কি জানি 1 ডজন সমান কয়টি? 1 ডজন সমান হচ্ছে 12টি। 1 ডজন সমান কয়টি? 12টি। হ্যাঁ, তাহলে আমাকে কি করতে হবে? 12 দিয়ে গুণ করতে হবে। 1 ডজন সমান কয়টি? এটা জাস্ট তোমাদের মনে রাখার জন্য আমি এখানে একটু লিখে দিচ্ছি। হ্যাঁ, 1 ডজন সমান 12। এটা কিন্তু লেখার প্রয়োজন নেই, এটা জাস্ট তোমরা বাসায় যেতে করতে পারো এই জন্য।
তাহলে একটি হাঁসের দাম হচ্ছে কত? 235 টাকা। সুতরাং 12টি হাঁসের দাম আরো বেশি হবে, সেজন্য 12 দিয়ে আমি কি করব? গুণ করব। তো গুণটা করি, 5 2 গুণে 10 শূন্য, তারপর হচ্ছে 1, 3 2 গুণে 6, 1 যোগ করলে 7, 2 2 গুণে কত? 4। এখানে কি দিব? পরের লাইনে একটা শূন্য, 5 1 গুণে 5, 3 1 গুণে 3, 2 1 গুণে 2। তারপর কি করব? যোগ করব। এখানে শূন্য, 7 এর পাশে যোগ করলে কত হয়? 12, তাই না? 12 এর 2 হাতে কত আছে? 1, 4 এর সাথে 3 যোগ করলে 7, 1 যোগ করলে কত? 8। এই দুটো বসে গেল। তাহলে এক ডজন হাঁসের দাম কত টাকা? 2820 টাকা। আমরা কে 2820 টাকা এটাই লিখব। তারপর লাস্ট ওয়ান আমাদের আরেকটা আছে, দেখো কোনো বিদ্যালয়ে 2575 জন শিক্ষার্থী আছে, যার মধ্যে, এখানে একটা মধ্যে শব্দ হবে, যার মধ্যে 1275 জন ছাত্রী। ছাত্র কতজন? দেখো শিক্ষার্থী বলেছে যে কোনো বিদ্যালয়ে 2575 জন শিক্ষার্থী আছে। শিক্ষার্থীর মধ্যে কে কে আছে? আমরা শিক্ষার্থীকে চিনি, তোমরা সবাই হচ্ছে কি শিক্ষার্থী, অর্থাৎ ছেলে মেয়ে সবাই মিলে হচ্ছে শিক্ষার্থী। তো ছেলেদেরকে আমরা কি বলি? ছাত্র, মেয়েদেরকে কি বলি? ছাত্রী। তাহলে এই 2575 জন থেকে 1275 জন হচ্ছে কি? ছাত্রী। তাহলে এখান থেকে এতজন যদি ছাত্রী হয়, বাকি যেগুলো আছে ওগুলো কে? ছাত্র। এই ছাত্র সংখ্যা কত সেটা বের করব। তাহলে বাকি যেহেতু বাকি অংশ যেহেতু ছাত্র, সেজন্য এই সংখ্যা থেকে এই সংখ্যাটা আমরা কি করে দেব? বিয়োগ করে দেবো। জাস্ট বিয়োগ করে দিলে কি আমরা আমাদের ছাত্রের সংখ্যাটা পেয়ে যাব। তাহলে মোট শিক্ষার্থী হচ্ছে 2575 জন, আর ছাত্রী হচ্ছে 1275 জন। বিয়োগ করলে আমরা কার সংখ্যা পেয়ে যাব? ছাত্রের সংখ্যা। 5 থেকে 5 বিয়োগ করলে 0, 7 থেকে 7 বিয়োগ করলে 0, 5 থেকে 3 বিয়োগ করলে 2, 2 থেকে 1 বিয়োগ করলে 1300 জন হচ্ছে কি? ছাত্র। তো আমি তোমাদের সবগুলো সংক্ষিপ্ত প্রশ্ন মোটামুটি দেখিয়ে দিয়েছি, শুধু যোগ বিয়োগগুলো আমি তোমাদের দেখাই, কারণ যোগ বিয়োগের সাথে তোমরা পরিচিত, এগুলো বাসা সবসময় করছে, এগুলো আমার দেখানোর প্রয়োজন নেই। শুধুমাত্র কি বলেছি, তোমরা রাফ করবে, রাফ করে এই পাশে কি করবে? উত্তরগুলো লিখবে। তোমরা খাতাও সবসময়, পরীক্ষার খাতা বলো, বাসার খাতা বলো, এইভাবে সংক্ষিপ্ত প্রশ্ন করার সময় খাতার ডান পাশে একটা রোল করবে, করার পর রাফের জন্য জায়গা রেখে আমি যেভাবে দেখিয়েছি এখানে নাম্বারিং করবে, আর এখানে নাম্বার অনুসারে কি করবে? উত্তর লিখবে। শুধু যেটা রাফ প্রয়োজন, আর রাফ প্রয়োজন না হলে তো আমার এখানে কিছু করার প্রয়োজন, আমি সরাসরি উত্তর লিখবো। হ্যাঁ, তো আশা করি ক্লাসে তোমরা বুঝতে পেরেছো। তোমরা কি করবে? সিলেবাসগুলো বাসায় চর্চা করবে। আর এর মধ্যে আমাদের সম্পূর্ণ সিলেবাসটা আমরা শেষ করে ফেললাম। পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা সংক্রান্ত একটা সংক্ষিপ্ত আলোচনা আমি করবো, কি আসবে, কোত্থেকে কি করতে হবে, আর প্রশ্নের মানবন্টনটা কী হবে, এই সম্পর্কে একটা আলোচনা তোমাদের সাথে আমার থাকবে। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থেকো। ধন্যবাদ সবাইকে। আল্লাহ।